যেই সিস্টেমে রিটেন এক্সাম নেওয়া হয় ওই সিস্টেমটার মধ্যে আমরা পরিবর্তন আনার ব্যাপারে আগ্রহী। যারা মেধাবী তাদেরকে আমরা রেকমেন্ড করব। রাজনৈতিক পরিচয় জানতে চাওয়াটাই হচ্ছে একটা অন্যায় ছিল, সেই অনিয়মটা এখন আমার মনে হয় যে কমে যাবে, সেই বার্তাটাই আমরা দিচ্ছি। প্রথম কাজ ছিল যে কোয়েশ্চেন লিকেজ কোন কোন সোর্স থেকে হয় সেটাকে খুঁজে বের করা। ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা সত্যি সত্যি চাই যে এই প্রতিষ্ঠানের কেমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সবাই গর্ব করবে যে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। একটা ইউনিক আইডি এবার থেকে চালু করছি। ইউনিক আইডি থাকবে এবং এই ইউনিক আইডির মাধ্যমে আমরা ভাবছি যে ভবিষ্যতে হয়তো এমন একটা নতুন নিয়ম প্রচলিত হবে যেখানে ওই আইডিটা দিয়েই ওই প্রার্থী একাধিকবার বিসিএস পরীক্ষা অবতীর্ণ হতে পারবে। সাথে সাথে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা আমার মনে হয় যে এটা অবিলম্বে কার্যকর না হলে আমরা প্রস্তাব আকারে দিচ্ছি, সেটা হলো যে একবার যদি প্রিলিমিনারি কেউ পাশ করে তাহলে তাকে আর দ্বিতীয়বার প্রিলিমিনারি বসতে পারবে না। একবার প্রিলিমিনারি পাশ করলে সেটা 3 বছরের জন্য ভ্যালিড থাকবে। 47 থেকে করতে পারবো কিনা জানি না, বিকজ এটা নিয়ে আমরা একটা অবিলম্বে মিটিং করবো। তো ওই মিটিংয়ের পরে হয়তো বা বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে। তবে 48 থেকে করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমরা ফিল করেছি বা আমরা দেখেছি যে 3 থেকে 3.5 বছর লেগে যাবে, কখনো কখনো 4 বছরও লেগে যায় কোনো কোনো পরীক্ষা আপনার শুরু থেকে প্রিলিমিনারি থেকে রেকমেন্ডেশন পর্যন্ত। সো এই রান টাইমটা কীভাবে কমানো যায় সেই নিয়ে আমাদের বিজ্ঞ সদস্যদের সাথে আমরা একেবারে আমাদের শপথ নেওয়ার পরদিন থেকে যখন আমরা যোগদান করলাম তখন থেকেই কিন্তু আমরা এই বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করেছি এবং অন্তঃস্থল থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই সময়টাকে আমরা কমাবোই ইনশাল্লাহ। কমানোর জন্য আপনি জানেন যে এখনকার যে অবস্থাটা আছে সেটা এরকম যে ডাবল এক্সামিনার সিস্টেম আছে। জি স্যার। তো ডাবল এক্সামিনার যদি সিস্টেমে যেটা হয় যে প্রথম জন যখন দেখেন তখন 1-1.5 মাস 2 মাস সময় নিয়ে নেন, তারপরে যখন ওটা প্রথম এক্সামিনার থেকে আমাদের কাছে আসে দ্বিতীয় এক্সামিনার কাছে যখন পাঠানো হয় তখনও কিন্তু আপনি ওরকম 1-1.5 মাস সময় লেগে যায়, এবং কখনো কখনো তার চেয়ে বেশিও লেগে যায়, যেটা আমরা দেখেছি এখানে আসার পরে। সো পৃথিবীর অনেক দেশেই কিন্তু সিঙ্গেল এক্সামিনার সিস্টেম আছে। সো আমরা এটা একটু ভাবছি এটা এখনই চালু করে ফেলতে পারবো বলে আমি বলছি না, কিন্তু আমরা এটা নিয়ে ভাবছি, এটার যে প্রজ অ্যান্ড কনস আছে সেটা নিয়ে ভাবছি। এবং আমরা যদি মনে করি যে এটা আসলে চালু করা সম্ভব, ফিজিবল, এবং এখানে এরর কম হবে, এখানকার যে চ্যালেঞ্জগুলো সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো, বিকজ এখানেও চ্যালেঞ্জ আছে কিছু। তবে আমরা মনে করছি যে ওভারঅল যদি আমি বলি যে এটা নিয়ে আমরা যেমন কাজ করব যে সিঙ্গেল এক্সামিনারে যেতে পারি কিনা, পাশাপাশি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখন যেই সিস্টেমে রিটেন এক্সাম নেওয়া হয় ওই সিস্টেমটার মধ্যে আমরা পরিবর্তন আনার ব্যাপারে আগ্রহী। এখন যেভাবে করে করা হয় যে ধরেন লম্বা কোয়েশ্চেন, এটা করা হলো, লম্বা কোয়েশ্চেন লিখছে, আনসার লিখছে লম্বা, কোয়েশ্চেনটা যেমনই হোক আনসার লম্বা লিখছে। তো ওটাকে যদি আমরা একটা স্পেস দেই, হ্যাঁ, এবং আমরা যদি তাদেরকে লিখতে বলি স্পেসের ভেতরে, তাহলে কিন্তু আনসারটা তারা করার আগেই ভাববে যে এই স্পেসের ভেতরে আমি আমার আনসারটাকে কি করে সুন্দর করে উপস্থাপন করতে পারি। তাহলে আমার শুরুতে যে ধরেন ইন্ট্রোডাকশনে আমি কি লিখবো, মাঝখানে যে অ্যানালিসিস সেখানে আমরা কি লিখবো, এবং কনক্লুশনটা আমি কীভাবে লিখবো, এই প্ল্যানটা কিন্তু তাকে শুরুতেই করতে হবে ওই স্পেসে লেখার জন্য, ওই স্পেসটার মধ্যেই লেখার জন্য। তো আমি মনে করি যে এটা যেমন একদিক থেকে তার কোয়ালিটি লেখাটা সে লিখবে, এবং এটা একটা কিন্তু স্কিল টেস্ট যে আপনি একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে নিজের যে চিন্তা ভাবনাটাকে তুলে ধরতে পারেন কিনা। সো দিস ইজ সামথিং উই আর অলসো গোয়িং টু টেস্ট। সো এই ধরনের পরিকল্পনা আমাদের আছে। এটা আমরা প্রথমে হয়তো নন ক্যাডারে টেস্ট করে দেখব, যদি এটা কার্যকর ফল দেয় আমরা মনে করি যে সেটা একসময় বিসিএস এর জন্য আমরা চালু করব, এবং 47-এ না করলে হয়তো 48 থেকে আমরা করতে পারি। প্রতিটি পরীক্ষার জন্য এক একজন মেম্বার বিজ্ঞ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। তো সেই দায়িত্ব বন্টন করা হয়েছে, এবং প্রত্যেক বিসিএস এর জন্য যারা ধরেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন
ওনাদেরকে কিন্তু আমি একেবারেই খুব পরিষ্কারভাবে বলেছিলাম যে রোড ম্যাপ তৈরি করার জন্য প্রত্যেকটি বিসিএস পরীক্ষার জন্য, মানে এগুলো বিভিন্ন পর্যায়ের আছে, আপনি নিশ্চয়ই জানেন। 44 একটা পর্যায়ে আছে, 45 একটা পর্যায়ে আছে, 46, 47টা আমরা কেবল অ্যাড দিলাম। সো পর্যায়টাকে বিবেচনায় নিয়েই ওই রোড ম্যাপটা তৈরি করার কথা বলা হয়েছিল এবং ওনারা সেটা করেছেন। আমরা যেটা চাচ্ছিলাম যে সেটা থেকে আমরা একটা ক্যালেন্ডারের মতো তৈরি করব, যাতে করে এই কার্যক্রমগুলো বাস্তবায়নটা সহজতর হয় এবং আমাদের সামনে আমরা জানবো যে কবে আমাদের কোন কাজটা শেষ করতে হবে, তাহলে অগ্রগতিটাও আমরা কিন্তু মনিটর করতে পারবো। তো সেই কাজটা চলমান আছে। এটুকু কথা দিতে পারি যে আমাদের দিক থেকে আমরা বেশি সময় যাতে না লাগে তার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে যাব। অনেক সময় যেটা হয় যে খাতাগুলো যখন যায়, যারা খাতা পরীক্ষক থাকেন তারা খাতা দিতে দেরি করেন, এটা আমি যেমন এখানে দেখছি, এটা আমি বিশ্ববিদ্যালয়ে দেখতাম। তবে আমাদের দিক থেকে আমরা কিছু নতুন বলবো যে পদ্ধতি অবলম্বন করেছি, সেটা হচ্ছে যে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগটা রাখছি রিমাইন্ডার দেওয়ার জন্য। এটা ধরেন রিমাইন্ডার দেওয়া হচ্ছে একাধিকবার, মানে যাতে করে দ্রুত ওনারা খাতাগুলো ফেরত দেন। দ্রুত খাতা ফেরত দেওয়া মানেই হচ্ছে যে আমরা তখন ওই টেবুলেশনে যেতে পারবো। স্বচ্ছতার বিষয়টা আসলে হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের যারা আছেন, আমাদের স্টেক হোল্ডার কারা, পরীক্ষার্থীরা। সো পরীক্ষার্থীদেরকে যতটা সম্ভব তাদের কাছে এই মানে পরীক্ষার বিষয়গুলোকে উন্মুক্ত করার চেষ্টা করা। এখন আপনি এটা নিশ্চয়ই বোঝেন যে পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিছু সেন্সিটিভিটি থাকে। সো আমরা চাইলেই তো সব কিছু ধরেন উন্মুক্ত করতে পারবো না, কিন্তু এটা নিয়ে আমরা ডিসকাশন করছি যে আগে স্বচ্ছতার বিষয়ে হয়তো অতটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু আমরা চাইবো যে এখন থেকে যতটা স্বচ্ছ করা যায়, যেই ক্ষেত্রে স্বচ্ছতা আনা যায় সেই ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে সেখানে স্বচ্ছতা আনার জন্য আমরা আমার মনে হয় যে আমরা প্রত্যেকে একমত এবং আমরা কাজ করব। 8 জন মেম্বার থাকা মানেই হচ্ছে আমি কিন্তু 8 জন মেম্বারকে দিয়েই বোর্ড করতে পারবো না, আমাকে 2 জন মেম্বারকে রাখতে হবে অন্যান্য কাজকর্ম, প্রশাসনিক কাজকর্মগুলো চালিয়ে নেওয়ার জন্য। তাহলে আমি 6টা বোর্ড করতে পারবো। এই মুহূর্তের যে স্ট্রেংথ আছে আমার সেটা দিয়ে 6টা বোর্ড যদি হয়, তাহলে শুধুমাত্র 44-এর যে ভাইবাটা আমাকে নিতে হবে, সেই ভাইবা নেওয়ার জন্য আমার লাগবে হচ্ছে প্রায় 6 মান্থস। 6 মাস লেগে যাবে। এরপরে তো অন্যান্য কার্যক্রম আমার আরও 45 বিসিএস কার্যক্রম আছে, আমার 46-এরটা আছে, 47 আসছে। সুতরাং আমার জন্য এই সরকারের কাছে আমি দাবি জানাবো যে আমাদেরকে যত শীঘ্র সম্ভব আরও মেম্বার সংখ্যা যেন বাড়ানোর ব্যবস্থা সরকার করেন। তাহলে আমরা হয়তো এই সময়টাকে 3 মাসও করে ফেলতে পারি। যদি আমাদেরকে আরও 6 জন এডিশনাল মেম্বার দেওয়া হয়, তাহলে কিন্তু ওই 6 মাসটা কমিয়ে আমরা 3 মাসের মধ্যেই 44-এর কার্যক্রম সম্পন্ন করতে পারবো। তো সেই দিকে আমি চেয়ে আছি। সরকারের কাছে আমার মানে দাবি থাকবে যে অবিলম্বে আমাদেরকে দেওয়া হবে। এবং একটা আপনারা নিশ্চয়ই জানেন যে গত কমিশনও কিন্তু 15+1 ছিল। সো যদি আমাদেরকে সেটা করা হয় তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। আমরা সময়ের ক্ষেপণের যে দীর্ঘসূত্রিটা বা সময় ক্ষেপণ সেটা কমে যাবে এবং আমরা সহজে ভাইবা নিতে পারবো। আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার যে ভাইবা নেওয়াটা কিন্তু খুবই অ্যাবজর্বিং একটা কাজ। আর আমাদের বিজ্ঞ সদস্যরা কিন্তু প্রতিদিন ভাইবা নিচ্ছেন সকালবেলা। এখনও আপনারা জানেন যে ভাইবা চলছে, নন ক্যাডারের বিভিন্ন ভাইবা চলছে, সিনিয়র স্কেলের ভাইবা চলছে। সো ওনারা যখন ভাইবা শেষ করে ফিরে আসেন এই রুমে, আমি ওনাদেরকে দেখেই বুঝি যে ওনারা বিধ্বস্ত হয়ে থাকেন। সো আমার মনে হয় যে ভাইবার কোয়ালিটি বাড়ানোর জন্য মেম্বার বাড়ানোটা খুবই জরুরি। যোগদানের পর থেকে আমরা এই ইমেজটাকে রিস্টোর করার জন্য বেশ কিছু ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমরা 44, 45, 46 নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তগুলো আমার কাছে মনে হয় যে অন্তত আমাদের ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছিল সেটাকে ফেরানোর একটা বড় পদক্ষেপ হিসেবে আমরা দেখছি। অন্তত হয়তোবা এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল সেটা তো একদিনে নিশ্চয়ই পরিবর্তন করা যাবে না। আমাদেরকে পরিবর্তন করতে হলে হয়তোবা এই কনসার্টের এফোর্ট নিতে হবে এবং আমাদেরকে এটাকে সাস্টেন করতে হবে, এটাকে সবসময় ফোকাসে রাখতে হবে। সো আমরা
ইতিমধ্যে সিদ্ধান্তগুলো আপনারা আরও কিছু দেখেছেন যে আমরা 200 নম্বর থেকে 100 নম্বরে গিয়েছি। ভাইবা, এটা অনেক বড় সিদ্ধান্ত। সুতরাং সেটা এখানে অন্তত এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আস্থার জায়গাটা বাড়ানোর চেষ্টা আমরা করছি। কারণ ওখানে এই 200 নম্বরের যখন ছিল তার মানে হচ্ছে যে ওখানে ডিসক্রিপশন বেশি ছিল, সেই কারণে অনেক অনিয়ম হওয়ার সুযোগ ছিল। সেই অনিয়মটা এখন আমার মনে হয় যে কমে যাবে, সেই বার্তাটাই আমরা দিচ্ছি যে আমরা এখন অনিয়মের কোনো সুযোগই আমরা রাখবো না। এবং প্রশ্নপত্র ফাঁস, ইয়েস, আমরা যেটা আগে দেখেছি, আমরা এখানে আসার পরে আমাদের প্রথম কাজ ছিল যে কোয়েশ্চেন লিকেজ কোন কোন সোর্স থেকে হয় সেটাকে খুঁজে বের করা। এবং আমি একটা কমিটি করে দিয়েছিলাম, ওনারা আমাদের সাথে নিয়ে কাজ করছেন এবং মাঝে মধ্যে আমাদের সঙ্গে রিপোর্ট ব্যাক করছেন। এখন মোরলেস কিন্তু আমরা জানি যে কোন কোন জায়গা থেকে এই ফাঁস হয়েছিল। এখন ওই জায়গাগুলোতে বন্ধ করে দেওয়ার জন্য যা করণীয় আমরা করছি, এবং প্রশ্নপত্র ছাপানোর বিষয়টা আমরা এমনভাবে ছাপানোর চেষ্টা করব, এমন জায়গায় ছাপানোর চেষ্টা করব যেখানে এর সম্ভাব্যতা একেবারে না থাকে, শূন্যের কোঠায় পৌঁছে। আমার মনে হয় ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা সত্যি চাই যে এই প্রতিষ্ঠানের কেমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সবাই গর্ব করবে যে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। প্রিলিমিনারির পরে তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাও, রিটেনের পরে তাদের রাজনৈতিক পরিচয় যে কোনো পর্যায়ে হোক, রাজনৈতিক পরিচয় জানতে চাওয়াটাই হচ্ছে একটা অন্যায়। আমি যেটা বলবো যে যেটা করার চেষ্টা করতে হবে যে যেই প্রার্থীদেরকে আমরা রেকমেন্ড করি সে বা অথবা যারা নাকি এখানে পাশ করে তাদের কোনো পরিচয় আমরা জানতে চাইবো না। তারা বাংলাদেশের নাগরিক, সেটা তো আমরা আগে থেকেই জানি। আমার কথাটা হচ্ছে তারা মেধাবী কিনা সেটা আমি জানতে চাই, এবং যারা মেধাবী তাদেরকে আমরা রেকমেন্ড করব। রেকমেন্ড করার পরেও দেখা উচিত, আমি মনে করি যে তাদের যেই পরিচয়টা জানা উচিত সেটা হলো যে রাষ্ট্রীয় কোনো মানে যে এমন কোনো কাজে তারা লিপ্ত ছিল কিনা যেটা রাষ্ট্রবিরোধী। এর বাইরে আমার মনে হয় না যে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সেটাকে জানার চেষ্টা করাটা আমার মনে হয় না যে আমাদের কাজ বা সরকারের কাজ। শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের উচিত হচ্ছে যে এখন একেবারেই টেবিলে ফিরে যাওয়া, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, তাদের মনে এইটুকু বিশ্বাস যাতে তারা রাখে যে আগের যত অনিয়ম হয়েছে পরীক্ষার ক্ষেত্রে, প্রিলিমিনারির ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে হোক, ভাইবার ক্ষেত্রে হোক, আমি তাদেরকে কথা দিতে পারি আগের কোনো অনিয়ম আর হবে না। আমি তাদেরকে কথা দিতে পারি যে তারা তাদের সম্পূর্ণ আস্থা নিয়ে পরীক্ষা দিবে, এবং এখানে মেধা যার চাকরি তার, এই নীতিটা আমরা ফলো করব।